গটগট পায়ে তাড়াতাড়ি করে রুমে ঢুকতে গিয়ে তৌসিফের বুকের সাথে সজোরে ধাক্কা খেলো পৌষ। এক নাক বরাবর গিয়ে লেগেছে তৌসিফের বুকে। ধাক্কাটাও কম জোরে লাগেনি, একদম যাহাকে বলে জোরকা ছটকা হ্যাঁ জোরো সে লাগা। পৌষ পড়তে পড়তে দরজা ধরে দাঁড়িয়ে গেল। তৌসিফ অবশ্য ধরা বা ছোঁয়ার সুযোগ পায়নি। শটডান হয়ে একদম সিনা টান টান করে দাঁড়ালো পৌষ। গলায় একবার খক করে শব্দ করে পরিষ্কার করলো, ঘুম ভাঙা মুখ আর অসংলগ্ন পরিস্থিতি সব মিলিয়ে নাস্তানাবুদ পৌষ, অথচ রাগিনীর রাগ নাকের ডগায়। নাকের পাতা ফুলিয়ে অগ্রসর হলো তৌসিফের দিকে। সকাল সকাল উড়নচণ্ডী বউয়ের এহেন হাবভাব দেখে তৌসিফ কিছুটা বিব্রত। ভাবা যায় তৌসিফ তালুকদার বিব্রত। পৌষ দাঁত খিটমিট করলো, ঠিক টক খাওয়া দাঁত যেমন লাগে তেমনভাবে। তৌসিফের একদম 2 ইঞ্চি দূরে থেকে ঘাটটা উঁচু করে চিবিয়ে চিবিয়ে প্রশ্ন করে, কি কই যাওয়া হচ্ছে সকাল সকাল? তৌসিফ যেন এই প্রথম অধিকারবোধ দেখতে পেল। তবে ও জানে পৌষ রাগে এসব জিজ্ঞেস করছে। সকালে মিনুর ব্যাপারটা নিয়ে এখনও মন খচখচ করছে ও। তৌসিফ বেশ শান্ত স্বরে বলল, সোহা এসেছে। বাকিটা বলার আগেই পেছন থেকে সোহা হাজির হলো। হাসি মুখে কেমন আছেন জিজ্ঞাসা করে রুমে ঢুকতে নিতেই পৌষ দরজা অর্ধেক ভিড়িয়ে দাঁড়িয়ে রইল। মেকি হেসে বলল, সরি, আসলে আমাদের রুমে এসির ব্যাপার স্যাপার আছে, আপনি যেতে পারেন এখন। সকাল সকাল আমি রোম্যান্টিক মুডে আছি, বাই। বলেই ধারাম করে দরজা লাগিয়ে দিল। ঘটনার আকস্মিকতায় চমকালো দুজন। সোহার মনে হলো ওর মুখটাতে কেউ বুঝি ঝামা ঘষে দিল। এদিকে তৌসিফ হতভম্ব ভাব ধরে দাঁড়িয়ে আছে। পৌষের মতো একটা ধুরন্ধর মেয়ে ঠিক কতটা রাগ থেকে এসব কথা বলে, অবশ্য বলাটাও স্বাভাবিক। হঠাৎই তৌসিফের মাথায় দুষ্টুমি চাপল। পায়ে থাকা স্যান্ডেলের চপচপ আওয়াজ তুলে সামনে যেতে নিলেই তৌসিফ ওর হাতটা টেনে ধরল। ছো মেরে হাত ছাড়িয়ে নিল পৌষ। রাগে কাঁপতে কাঁপতে বলল, চু চু চু, কষ্ট হচ্ছে সোহা ডার্লিংকে আসতে দিলাম না দেখে। রাবিশ পৌষ, এই খবরদার আমাকে রাবিশ বলবেন না, ওই ছেড়ি রাবিশ, ওর বোন রাবিশ। পৌষরাত, আস্তে কথা বলো, আমার সাথে একদম উঁচু গলায় চলবে না। না জেনে না বুঝে কি শুরু করলে সকাল সকাল? বেশ ঠান্ডা গলায় বলল তৌসিফ। একটু দমে নিভল না পৌষ, ঠিক রবি সিমের মতো জ্বলে উঠল আপন শক্তিতে। পৌষের হঠাৎ মনে হলো গত মাসে তার ফোন থেকে গ্রামীণ সিম 23 টাকা কেটে নিয়েছে, কারণ নেই কোনো, মানে হুদাই। কল সেন্টার কল দিয়ে ওড়াধরা ঝেড়েছে পৌষরাত। যদিও এতে করে কোনো লাভ হয়নি, তবে কথা হলো মনের শান্তি বড় শান্তি। নিজের গভীর চিন্তায় ভাটা পড়ল ওর যখন তৌসিফ বলল, ফ্রেশ হয়ে এসো, নাস্তা করবে, বেরোতে হবে একটু পর। পৌষ আর চোখে তাকিয়ে গটগট পায়ে চলে গেল। বাথরুমে ঢুকেই কিছুটা জোরালো স্বরেই বলল, আমি বড়লোক হয়েও মানুষের নজর কেন ছোট হয়? হলুদ বাত্তি গান লাগাতে হবে? সাদা লাইটের কি আকাল পড়ল? তৌসিফ শুনেও কিছু বলল না। ফোঁস করে শ্বাস ফেলে বের হলো দরজা খুলে। না জানি কি অপেক্ষা করছে সামনে, যদিও ততটা পরোয়া তৌসিফ করে না। ফোন হাতে নিয়ে রুম ছাড়তেই দেখল সোফায় সোহা মাথা নিচু করে বসে আছে। তার পাশে বসেই এটা ওটা বলছে মিনু। আপা মন খাও না, তাকাও না আপা, কথা বলো। আচ্ছা রুমে চলো, কিছু খাবে, নিয়ে আসি। সোহা উত্তর করল না। তৌসিফ টেবিল থেকে একটা আপেল নিয়ে তাতে কামড় বসালো। ওখান থেকে একটু সামনে এসেই জিজ্ঞেস করলো, কেমন কাটলো ছুটি? ব্যাস। তৌসিফের গলা শুনেই মাথা তুলল সোহা। টলমলে চোখে তাকালো ওর দিকে। তৌসিফের হাবভাব একদম স্বাভাবিক। পৌষ একটু আগে যে সোহাকে সাবান ছাড়া ধুয়ে দিল, তা যেন তৌসিফ দেখতেই পায়নি। সোহা কান্না আটকে কোনো মতে বলল, ভালো। বলতে বলতে কেঁদে ফেলল মেয়েটা। মিনু আপাকে জড়িয়ে ধরল। তৌসিফ উঠে যেতে চাইল। ও ছোট মানুষ, এত সব বুঝে না, ভুলে যাও। ফোনে কল আসতেই তৌসিফ ড্রয়িং রুম সংলগ্ন বড় বারান্দায় গেল। সকাল সকাল আজ মিষ্টি রোদ উঠেছে। মুখটা নরম তুলতুলে টাওয়াল দিয়ে মুছতে মুছতে বের হলো পৌষ। একই টাওয়াল দিয়ে হাত পা মুছে এক পা সোফায় তুলে মুছে একইভাবে আর এক পা মুছল। মোছামুছি শেষ হতেই ঢিল মেরে ছুঁড়ে মারল সোফায়। ঘুরে দাঁড়ালো, অমনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ওর মাথা ঘুরে গেল। পৌষের মনে হলো হিন্দি সিনেমার মিউজিক বাজছে ওর কানে, ধুম তানা না 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 না। সোহা ওদের বেড গোছাচ্ছে। এই মেয়ে এত বেহায়া কিভাবে হলো? পরক্ষণেই ভাবলো, যেই মেয়ে টাকার জন্য নিজেকে বিলিয়ে দিতে পারে, সেই মেয়ে বেহায়া না হলে আর কে হবে? তৌসিফের মতো চরিত্র ঠিক না থাকা পুরুষের জন্য একদম এই কাজের মেয়ে। পৌষ শুনেছে তৌসিফ যেখানেই যায় এই মেয়েকে সাথে করে নিয়ে যায়।
সেবার নাকি এই কাজের মেয়েকে নিয়ে ও ইন্ডিয়া ঘুরে এসেছে। ভাবতেই গা গলিয়ে উঠল পৌষের। কোন নরকে এসে পড়ল ও? নিজের সাথে হেরে যাওয়া মানুষগুলো বিভিন্ন প্রকৃতির হয়। এর মধ্যে পৌষ হলো চঞ্চল প্রকৃতির। অতিরিক্ত চঞ্চলতায় নিজেই ব্যস্ত রাখে, সবটা ভুলে থাকতে, অথচ প্রতিটা জিনিস ওকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। সোফায় ফেলা টাওয়ালটা হাতে তুলে বিছনায় একদম সোহার হাত বরাবর ছুঁড়ে মারে ও। সোহা চমকে ডাকাতেই পৌষ দাঁত বের করে করে বলে, আমাদের বেড গোছানোর প্রয়োজন নেই আপনার, অন্য কাজগুলো করবেন তাহলেই হলো। টাওয়াল ধুতে দিন। আর হ্যাঁ, বাথরুম রোজ ক্লিন করা হয় এটা। আজ না হয় আপনি করে ফেলুন, কাজ যেহেতু করবেনই। অপমানে মুখ থমথমে হয়ে গেল সোহার। শ্যামলা চেহারায় সেটা স্পষ্ট। পৌষ পরখ করল, না, কোনো দিক দিয়েই যায় না। এই মেয়ের ফিনফিনে এক শরীর, একদম কাট কাট একটা মুখ। কোথায় রূপ, কোথায় লাবণ্য? পৌষের বুঝে আসলো না। তৌসিফ নষ্টামি তো চাইলেই রূপবতীর সাথে করতে পারে, কিন্তু ও করল এত অতি সাধারণ চাষা মেয়ের সাথে। এর কারণ কি? অত শত আর ভাবল না পৌষ। হ্যাঁ, তখন ওর ঠায় দাঁড়িয়ে। পৌষ এবার জোরেই বলল, কি হলো, যান এখন। এক প্রকার দৌড়ে বেরিয়ে এলো সোহা। তৌসিফ ফোনে কথা বলছিল, কিন্তু সোহা গিয়ে দাঁড়ালো ঠিক ওর সামনে। টলমলে চোখ করে তাকিয়ে বলল, মাত্র ওকে করা অপমানের কথা। আশ্চর্যের বিষয়, তৌসিফ কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু বলল, ওকে ওর মতো থাকতে দাও। বলেই চলে গেল। সোহা হাঁ করে তাকিয়ে রইল। ও কি কিছু করেছে ওই মেয়েকে? উল্টে কথা কেন বলল তৌসিফ? রাগে গা রিরি করে উঠল ওর। চোখ দিয়েই যেন ভস্ম করে দিবে পৌষকে। তৌসিফ রুমে ঢুকেই দেখল এলোমেলো রুম। পৌষ মাথা আছড়ে হিজাব বাঁধছে। তৌসিফ ফোনটা ড্রেসিং টেবিলে রেখেই বলল, অন্য কাউকে ডাকতে রুম গোছাতে। আপনার হাত নেই মানে? বিছানা দেখুন। তৌসিফ বিছানা দেখল, বুঝল না কিছুই। পৌষ হিজাবের শেষ পিনটা লাগাতে লাগাতে বলল, আমার সাইড আমি গুছিয়ে রেখেছি, আপনারটা আপনি গোছান। তৌসিফ ভ্যাবাচাকা খেয়ে বলল, কি? কি না বলুন জি। এত টাকা দিয়ে কাজের লোক রেখেছি কেন? আমি কি জানি, হয়তো খায়েশ মেটাতে। তৌসিফ দীর্ঘশ্বাস ফেলল। পৌষ একটু জোরেই বলল, এই রুমে যাতে কোনো কাজের মেয়ে না আসে, আমার শোয়ার বেড গোছাতে। বেশি প্রয়োজন হলে নিজের রুমে ডেকে নিক। তৌসিফ আচমকা হাতের তালু দিয়ে ওর মুখ চেপে ধরল, চোখ রাঙিয়ে বলল, চুপ থাকো একটু, আমি গোছাচ্ছি বেড। নিজের মুখ ছাড়িয়ে নিল পৌষ। শয়তানি হাসি দিতে দিতে বেরিয়ে এলো রুম থেকে। তৌসিফ বলদের মতো কিছু সময় দাঁড়িয়ে রইল। এত এত টাকা মাস শেষে দেওয়া হয় কাজের লোকদের, এখন কিনা নিজের কাজ নিজেকে করতে হবে। রুমের বাইরে আসতেই তৌসিফ দেখল পৌষ সোহেল নামের মধ্যবয়স্ক লোকটাকে বলছে, চাচা শুনুন, বেডরুমে যত ফকিন্নি লাইট আছে সব পাল্টে এনার্জি লাইট আনবেন। টাকার চিন্তা নেই, এত বড়লোক মানুষ, এদের টাকা পয়সা রাখার জায়গা শুধু অভাব। আপনি বলুন, এত টাকা দিয়ে কি হবে? কবরে নিবে? আরে বাবা, কিপটা কিপটির লিমিট থাকে। এত টাকা থাকতে কেন 440 হলুদ বাতি লাগাবো? পৌষের কথা শুনে মাথা ঘুরে এলো তৌসিফের। ওর এই লাইটিং করাতে যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, সেখানে পৌষ 150 টাকার এনার্জি লাইটের সাথে এসবের তুলনা দেয়? তুলনা বললেও ভুল। এগুলো পাল্টে কিনা সাদা লাইট লাগাবে। কাকে কি বুঝাবে ও? এই মেয়েকে তো সোজা বললে উল্টো বোঝে, সাদা বললে কালো বোঝে, শুধু বিয়ে আসর বোঝে না। দীর্ঘশ্বাস ফেলে তৌসিফ বলল, খেতে বসো পৌষরাত, তোমাকে ভার্সিটি ড্রপ করে আমি অফিসে যাব। নতুন শিপমেন্ট এসেছে। যেই না ছাতার মাথা নাস্তা, এসব আমি খাই না, আপনিই খান। ফালতু যত সব ফকিন্নিদের খাবার। বলি যে, আটার দাম কি এতই বেশি যে সকালে সাদা রুটি বানানো হয় না? রাগে গজরাতে গজরাতে চলে গেল পৌষ। তৌসিফও উঠে দাঁড়ালো। সকাল 10টা বাজে, আজ না হয় নাস্তাটা বউয়ের সাথে বাইরেই হবে। তৌসিফকে উঠতে দেখেই ব্যস্ত হলো সোহা। তৌসিফ থামিয়ে দিয়ে বলল, এরপর থেকে নাস্তায় ঝামেলা হলে সবগুলো চাকরি করে দিব। টাকা দিয়ে কাজ করাই, চারা দিয়ে না। সোহা মাথা নামিয়ে রাখল। ওই রুটি বানাতে নিষেধ করেছিল।